আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শুভেচ্ছা নেবেন। অনেকদিন সেনাপ্রধান জেনারেল ওয়াকার খানকে নিয়ে কথা বলি না। মাঝে মধ্যে অনেকেই রিকোয়েস্ট করেন যে ভাই ক্যান্টনমেন্টের কোনো খবর আছে কিনা, জেনারেল ওয়াকার কি করছেন। একেবারে অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্টের মতো আমরা অনেকদিন কোনো খবর পাচ্ছি না। খবর যে একেবারে হয় না তা না, কিন্তু আমরাই অনেকটা আগ্রহ হারিয়ে ফেলেছি এই জেনারেল ওয়াকারের ব্যাপারে। এই যেমন গত 18ই জানুয়ারি ঢাকা ক্যান্টনমেন্টে একটা দরবার হলো, সেনা দরবার হলো, আবার একটা অফিসার্স অ্যাড্রেস হলো। সেই অফিসার্স অ্যাড্রেসে জেনারেল ওয়াকার অফিসারদের উদ্দেশ্যে কথা বললেন, দরবারেও আলাপ হলো। তো এই দরবার এবং অফিসার্স অ্যাড্রেসে মোটামুটি ঢাকায় যারা ছিলেন তারা যোগ দিয়েছেন ফিজিক্যালি, আবার অনলাইনে সারা বাংলাদেশ থেকে অনেকে যোগ দিয়েছেন। তো এখানে কি আলাপ হলো? আগে একটা দরবার হলে বা অফিসার্স অ্যাড্রেস হলে আমরা খুব আগ্রহী হতাম কি আলাপ হলো, সেটা আবার ইনফরমেশন কালেক্ট করবার জন্য আমার কিছু পরিচিত লোক আছে, তাদের একটু আগে অ্যাসাইনমেন্ট দিয়ে রাখতাম। তো এইবার আর কেউ কোনো আগ্রহ দেখায়নি, এবং আগ্রহটা মানে আপনারা হয়তো কোনো মিডিয়ায় পেয়েছেন কিনা, আই ডোন্ট নো, কোনো ইউটিউবারের কাছে শুনেছেন কিনা। তো এটা নিয়ে আবার আর্মির মধ্যে একটা রিয়াকশন হচ্ছে যে ওয়াকার চেয়েছিল এটা নিয়ে আলোচনা হোক। তো পরবর্তীতে সে তার পিআর টিমকে বলেছে যে এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বা মূল মাধ্যমে যেন একটু আলোচনা হয়। কিন্তু কি আলোচনা হবে? এইখানে উনি আলোচনা করেছিলেন বেসিক্যালি যে নির্বাচনটা যে হবে সেইখানে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে নির্বাচন যেন অবাধ এবং নিরপেক্ষ হয়, সেজন্য ভূমিকা রাখতে হবে। এটা ইনশিওর করতে হবে যে ভোটাররা যেন ভোট কেন্দ্রে নিরাপদে গিয়ে নিশ্চিন্তে ভোট দিয়ে আবার নিরাপদে বাসায় ফিরে আসতে পারে। তো এইটা শুনে আমার এক সাংবাদিক বন্ধু বললেন, তাহলে তো এবার আর নির্বাচন সুষ্ঠু হইলো না ভাই। আমি বললাম কেন? উনি তো বললেন সুষ্ঠু হবে, ভোটাররা নিরাপদে ভোট কেন্দ্রে যাবে, ফিরে আসবে। বললো এটাই তো সমস্যা। জেনারেল ওয়াকার খান যখন যেটা বলেন ঘটনা তার উল্টো হয়। যেমন 5ই আগস্ট আপনাদের মনে আছে, তিনি সেই জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিল আপনাদের জান মালের দায়িত্ব আমি নিলাম। তো তারপরে জান মালের দায়িত্ব আপনারা দেখছেন, সারা দেশ মবের হাতে জিম্মি হয়ে গেছে। মব সন্ত্রাস, মব সন্ত্রাস, মব সন্ত্রাস, আর্মি কোথাও নাই। তিনি বললেন বিডিআর নিয়ে তদন্ত করা যাবে না, ফুল স্টপ। বিডিআর এর তদন্ত রিপোর্ট একটা মন গড়া রিপোর্ট দিয়ে দিল। তিনি আরো অনেক কিছু বলছেন, 31শে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে হবে। ইলেকশন হয়েছে 31শে ডিসেম্বরের মধ্যে। তিনি বলেন এক কথা, তিনি নিজেও জানেন যে হি ডাজন্ট মিন দ্যাট। সে নিজে এগুলো বলে আমাদের ব্লাফ দেওয়ার জন্য। তার যে এই স্বভাব, তাকে যারা সেনাবাহিনীতে চেনে অনেক দিন ধরে তার এই স্বভাবের কথা সবাই জানে। সে হলো নাটক করে, মানে আপনি যা শুনতে চান আপনাকে সেই কথাটা বলবে, কিন্তু ওর মনের মধ্যে এক কথা থাকে। প্রচন্ড স্বার্থপর একটা মানুষ। এই যে নির্বাচনে সেনাবাহিনীর সদস্যদের বলছে যে অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে হবে, ঠিক তখনই জামাতে ইসলাম কিন্তু ডক্টর ইউনূসকে গিয়ে বলেছে যে নির্বাচনী কেন্দ্রে তারা সেনাবাহিনীকে চায় না। কেন চায় না? আমি সহ আমরা অনেকেই বলেছি, এবং এটা প্রমাণও আছে যে জেনারেল ওয়াকার জামাতি, সে ছাত্র জীবনে শিবির করতো বলে শোনা যায়, এবং পরবর্তীতে তার ক্যারিয়ারে সে জামাতের পারপাস সার্ভ করছে। হি ওয়াজ ভেরি ক্লোজ টু ব্রিগেডিয়ার আজমি, গোলাম আজমের ছেলে আজমি স্যারের, সে তার স্যার আজমি স্যারের খুবই ঘনিষ্ঠ। আজমি স্যারের কথা মতো এই আর্মিদের আইসিটিতে সে অ্যালাউ করলো। তো সব মিলিয়ে তার এই জামাতি অবস্থান, অথচ জামাতি ইসলাম আজকে ডক্টর ইউনূসকে গিয়ে বলছে যে সেনাবাহিনী যেন ভোট কেন্দ্রে না থাকে। কেন এরকম হলো? জামাত কেন এই ওয়াকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে? এইটা ইন্টারেস্টিং। এটা এই জামাতের একটা থিঙ্ক ট্যাঙ্কের সাথে আমার একটা সূত্রের যোগাযোগ আছে। আমি মাঝে মধ্যেই বলেছি আমি সেই সূত্রের মাধ্যমে কিছু খবর পাই। তো এই কারণে জামাতের কাছে সর্বশেষ যে খবর যে জেনারেল ওয়াকার পল্টি খেয়েছে। জেনারেল ওয়াকার কি পল্টি খেয়েছে? জেনারেল ওয়াকার এখন আর জামাতকে ক্ষমতায় নেবার ব্যাপারে আগ্রহী না। অথচ দেখেন পাকিস্তান থেকে যতগুলো উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা বাংলাদেশে এসেছে সবাই ওয়াকারকে বলে গেছে আসন্ন নির্বাচন যদি হয় তাহলে জামাতকে যেন ক্ষমতায় আনার জন্য সে চেষ্টা করে, এবং সে কিন্তু কথাও দিয়েছে যে সে জামাতকে ক্ষমতায় আনার জন্য চেষ্টা করবে। কিন্তু সেই ওয়াকার হঠাৎ পল্টি খেয়েছে।
তারেক রহমানের সাথে জেনারেল ওয়াকারের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বলে শোনা যায়, এবং তারেক রহমানের পক্ষ থেকে তাকে আশ্বাস দেওয়া হয়েছে যে মানে জেনারেল ওয়াকার সেনাপ্রধান থাকবে। যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে 2027 পর্যন্ত জেনারেল ওয়াকারের যে রেগুলার টার্ম, সেই টার্ম পর্যন্ত সে সেনাপ্রধান থাকবে। এবং এটি জানার পর জামাত ইসলাম কিন্তু ক্ষুব্ধ হয়েছে, এবং তাদের একজন বললেন যে তার নিয়োগকর্তার সাথে বেইমানি করতে পারে, অর্থাৎ শেখ হাসিনা জেনারেল ওয়াকারকে সেনাপ্রধান বানিয়েছিলেন, এবং শেখ হাসিনার পারিবারিক আত্মীয় সে, সব কিছু সে মানে পুরা চোখ উল্টায় দিছে এগুলো সত্ত্বেও। এবং যে তার নিয়োগকর্তার সাথে বেইমানি করতে পারে, সে যে আমাদের সাথে করবে না সেটা আমরা সবসময় কেয়ারফুল ছিলাম। আমরা এর আগে তাকে মুনাফেকও বলেছি, এবং সে কিন্তু আসন্ন নির্বাচনকে সামনে রেখে সেটা প্রমাণ করেছে। এমন কোন গোয়েন্দা সংস্থা নেই যারা জেনারেল ওয়াকারকে সেনাপ্রধান বানানোর ব্যাপারে আপত্তি তোলেনি। বিদেশি, দেশি সব গোয়েন্দা সংস্থা, ইভেন সেনাবাহিনীর ভেতর থেকেও যে গোয়েন্দা ইনফরমেশন, সেখানে শেখ হাসিনাকে বলা হয়েছিল জেনারেল ওয়াকারকে যেন সেনাপ্রধান না করা হয়। সবার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে শেখ হাসিনা জেনারেল ওয়াকারকে সেনাপ্রধান বানিয়েছিলেন, এবং জেনারেল ওয়াকার 2 মাসও লাগেনি শেখ হাসিনাকে তার প্রতিদান দিয়েছেন। এবার সে জামাতের সাথে পল্টি খেয়েছে। এবং গত সপ্তাহে আপনারা দেখেছেন ফেসবুকে একটা, যে বর্তমান যে সেনাবাহিনীর সিজিএস ছিলেন এই 21 তারিখ পর্যন্ত লেফটেন্যান্ট জেনারেল শামীম, তিনি অবসর পূর্ব মানে পিআরএল ছুটিতে গেছেন। তো সেখানে একজন সিএস হবে। তো শোনা গেল যে আর্ম ফোর্সেস এর প্রিন্সিপাল স্টাফ অফিসার কামরুল, তিনি সিজিএস হবেন, এবং বর্তমান যে কোয়ার্টার মাস্টার জেনারেল আছেন লেফটেন্যান্ট জেনারেল ফজুর, তিনি পিএসও হবেন। কিন্তু এই যে এটা হবেন, এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলও চেয়েছিলেন যে কামরুল, লেফটেন্যান্ট জেনারেল কামরুল সিজিএস হোক, লেফটেন্যান্ট জেনারেল ফজুর পিএসও হোক। কিন্তু এটা শেষ মুহূর্তে ওয়াকার থামিয়ে দিয়েছেন। ওয়াকার বলেছেন ইলেকশনের আগে এই চেঞ্জটা হলে মানুষ কি বলবে, এখন দুনফুন বলেছে। কিন্তু মূল কথা হলো যে কামরুল সম্প্রতি একটু মানে তার পারিবারিক ভাবে বিএনপি হলেও সে একটু জামাত ঘেঁষা হয়ে গিয়েছিল, পাকিস্তানের সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল, ফজুরও তাই। তো কামরুল ফজুর যদি বেটার পজিশনে আসে তাহলে সেটা জামাতকে উপকৃত করবে, এই কারণে এটি ঠেকিয়ে দিয়েছেন জেনারেল ওয়াকার। এবং এদের পরিবর্তে একটু অপেক্ষাকৃত জুনিয়র, যিনি বর্তমানে বিদেশে পোস্টেড মধ্যপ্রাচ্যে, তাকে এনে সিজিএস করার চেষ্টা করা হচ্ছে বলে আমাদের সূত্র মারফত জানতে পেরেছি। তো এই হলো আমাদের জেনারেল ওয়াকার খান। তিনি তার এই পোলটি, এবং তিনি জামাতের সূত্রটাই বললো যে এই শেখ হাসিনা সরকারের যে পতনের জন্য সে নাকি প্রচুর টাকা খেয়েছে, এবং সে এতটা স্বার্থপর যে নিজের স্বার্থের কারণে সে যে কারোর সাথে চোখ উল্টায় দিতে পারে, যে কোনো সময় পোলটি খাইতে পারে, এবং টাকা দিয়ে তাকে কেনা যায়। প্রিয় বন্ধুরা, যারা জানতে চেয়েছিলেন জেনারেল ওয়াকার খানের আপডেট, সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে, বাগেরহাটে 9 মাসের শিশু সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার পর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন কানিজ সুবর্ণা স্বর্ণালী। তার স্বামী সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের কয়েক মাস পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন সাদ্দাম। একে একে 6টি মামলার আসামি করা হয়। বর্তমানে আছেন যশোর কারাগারে। কারাগারে যাওয়ার 2 মাস পর তার স্ত্রী স্বর্ণালী একটি ছেলে সন্তানের জন্ম দেন। যুগান্তরের এক প্রতিবেদনে জানানো হয়, সাদ্দামকে কারাগার থেকে মুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে স্বর্ণালী চেষ্টা করেছিলেন। ব্যর্থ হয়ে এক পর্যায়ে মানসিকভাবে ভেঙে পড়েন এবং হতাশায় ভুগছিলেন। এই হতাশার থেকে 23শে জানুয়ারি নবজাতককে বালতির পানিতে ডুবিয়ে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে রিপোর্টটিতে দাবি করা হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মর্মান্তিক এই মৃত্যুর ছবি। সেই সঙ্গে কিছুদিন আগে কারাগার থেকে সাদ্দামের লেখা একটি চিঠিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায় নবজাতক সন্তানকে কোলে না নিতে পারার আক্ষেপ করছেন এই ছাত্রলীগ নেতা। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো, স্ত্রী সন্তানের মৃত্যুর পরেও সাদ্দাম প্যারোলে মুক্তি পায়নি। এর পরিবর্তে যশোর কারাগার গেটে শেষ দেখার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। এমন অনেকগুলো মর্মান্তিক ঘটনার দৃশ্য দেখা গেছে গত 1.5 বছরে।
গণমামলায় আসামি করে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে রাখা হয়েছে। জেলবন্দি অবস্থায় মারা গেছেন বেশ কয়েকজন। অনেকের ক্ষেত্রে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা না দেওয়ার অভিযোগ উঠেছে। আর এসব মামলা যারা করেছেন তাদের বেশিরভাগই বিএনপির সমর্থক হিসেবে পরিচিত। গণমামলা করার অভিযোগ আছে জামাত ও এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এর বাইরে সারা দেশে মবের তাণ্ডব, বাড়িঘর জ্বালিয়ে দেয়া, সম্পদ লুট, হয়রানি সহ নানান অভিযুক্ত আছে। ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল হাসান রিপনের উপর 19শে জানুয়ারি চড়াও হন বিএনপি সমর্থকেরা। পুলিশের উপস্থিতিতে বসুন্ধরা আবাসিক এলাকায় প্রচন্ড মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। 3 দিন পর একটি হত্যা মামলায় তাকে রিমান্ডে নেয় পুলিশ। এমন ভয়াবহ অবস্থার মধ্যে ভোটের মাঠে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশে পাওয়ার প্রতিযোগিতা নেমেছে বিএনপি ও জামাতের নেতৃত্বাধীন 2 জোটের প্রার্থীরা। এই জন্য 1.5 বছর ধরে শেখ হাসিনাকে ভিলেন বানিয়ে ফেলা নেতাদের মুখে শোনা যাচ্ছে নতুন সুর। দর্শক, 2024 সালের আগস্টে যে ঢেউ আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করেছিল, সেই ঢেউয়ের তোড়ে আওয়ামী লীগ এখন কেবল একটি স্থগিত রাজনৈতিক অস্তিত্ব। কিন্তু রাজনীতির অঙ্ক তো আর আবেগে চলে না। দেশের মোট ভোটারের একটি বিশাল অংশ, ঐতিহাসিকভাবে যেটি 30 থেকে 48% যারা আওয়ামী লীগকে ভোট দিতেন, তারা এখন কোথায় যাবেন সে প্রশ্ন বেশ কয়েক মাস ধরেই ঘুরপাক খাচ্ছে। এই বিশাল ভোট ভর্তি বস্তা এখন সবার কাছে সবচেয়ে আকর্ষণীয় নিষিদ্ধ ফল। 12,76,00,000 ভোটারের এই মহাযজ্ঞে আওয়ামী লীগহীন মাঠ এখন এক নতুন মেরুকরণের সাক্ষী। সেটি টের পাওয়ার কারণে কি? বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের কাছে শেখ হাসিনা রাতারাতি ফ্যাসিস্ট থেকে হয়ে গেলেন আপা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 23শে জানুয়ারি ঠাকুরগাঁয়ে শেখ হাসিনাকে আপার সম্বোধন করে ভোট চেয়েছেন। দাবি করেছেন হাসিনা আপার রেখে যাওয়া কর্মী সমর্থকদের পাশে তিনি আছেন। বিএনপি মহাসচিব কিছুদিন আগে ঠাকুরগাঁয়ে আরেক সমাবেশে আওয়ামী লীগের সাবেক এমপি রমেশ চন্দ্র সেনেরও ভূয়সী প্রশংসা করেছেন। এলাকার উন্নয়নে তার অবদান তুলে ধরেন। আওয়ামী লীগের ভোটারদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ এবং রমেশ চন্দ্র এবার নির্বাচনে নেই। বিএনপিকে আওয়ামী লীগের মতো দল দাবি করে ধানের শীষে ভোট চান তিনি। অথচ তফসিল ঘোষণার আগে তিনি নিয়মিত আওয়ামী লীগকে ফ্যাসিবাদী দল হিসেবে আখ্যায়িত করেছেন। এমনকি নির্বাহী আদেশে দলটিকে নিষিদ্ধ করার পরপরই অন্তর্বর্তী সরকারকে জানিয়েছিলেন অভিনন্দন। প্রশ্ন হলো, মাত্র 8 মাস আগে যে দলকে ফ্যাসিবাদী বলেছিলেন, এখন সেই দলকে কিভাবে বিএনপির মতো বলে দাবি করছেন মির্জা ফখরুল? আবার দেশ জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর মব হামলার জন্য বিএনপি অভিযুক্ত হলেও কারো বিরুদ্ধে নেওয়া হয়নি ব্যবস্থা। অথচ এখন মির্জা ফখরুল দাবি করছেন তারা নাকি আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখে শুনে রাখার দায়িত্ব নিয়েছেন। এই দৌড়ে শুধু বিএনপি নয়, আছে সরকারের বড় মিত্র জামাত এবং এনসিপিও। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার রাতারাতি নিজের তৈরি করা ইতিহাসও মুছে ফেলেছেন। গত বছরের 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে জামাত আয়োজিত এক অনুষ্ঠানে গোলাম পরোয়ার দাবি করেছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনো চাননি পাকিস্তান ভেঙে বাংলাদেশ হোক। কিন্তু ভোটের মাঠে শেখ মুজিবকে স্বাধীনতার স্থপতি হিসেবে উল্লেখ করলেন এই জামাত নেতা। মিয়া গোলাম পরোয়ার 23শে জানুয়ারি নিজের নির্বাচনী এলাকায় দাবি করেন, রাজাকার ইস্যুটি নতুন কিছু নয়। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান জীবিত থাকতেই এই বিষয়টি মীমাংসা করে গেছেন। এটি একটি নিষ্পত্তিকৃত বিষয়। শেখ মুজিবুর রহমান সবাইকে নিয়ে দেশ চালাতে চেয়েছিলেন বলেও দাবি করেন গোলাম পরোয়ার। বলেন, সে নীতি পরে রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনুসরণ করেন। অবশ্য অতীত রেকর্ড বলছে 2021 সালের 15 জানুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 20 দলীয় জোট আয়োজিত এক স্মরণ সভায় মিয়া গোলাম পরোয়ার তার বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার স্থপতি হিসেবে উল্লেখ করেছেন। তখন তিনি দাবি করেছিলেন, বঙ্গবন্ধু গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন। 2024 সালের 5ই আগস্টের পর অবশ্য জামাত নেতাদের কাছে বঙ্গবন্ধু হয়ে যান ফ্যাসিস্ট।
আওয়ামী লীগকে কাছে টানার এই দৌড়ে পিছিয়ে নেই কিংস পার্টি এনসিপির নেতারাও। তারা একেবারে আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মীদের জন্য দরজা খুলে বসে থাকার ঘোষণা দিয়ে রেখেছেন। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, আওয়ামী লীগের যেসব কর্মী কোনো ধরনের জুলুম, নির্যাতন বা অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন না, তারা চাইলে 10 দলীয় জোটে যোগ দিতে পারেন। বিএনপির জোট সঙ্গী নুরুল হক নূর তো ঘোষণা দিয়েই ফেলেছেন, এলাকার আওয়ামী লীগ সমর্থকেরা নাকি তাকে ভোট দিতে উন্মুখ। অথচ গত 1.5 বছরে আওয়ামী লীগ 14 দল এমনকি জাতীয় পার্টির ভোটে অংশগ্রহণ ঠেকাতে অগ্রবর্তী ভূমিকা দেখা গেছে নূরকে। এখন বিএনপির বিদ্রোহী প্রার্থীর জনপ্রিয়তার মুখে কাছে পেতে চাইছেন আওয়ামী লীগকে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের 24শে জানুয়ারি এই চরম বাস্তবতাটি তুলে ধরেছেন। বলেছেন, আওয়ামী লীগের ভোট সবাই চাইছে, শুধু জাতীয় পার্টি চাইলেই যত দোষ। জিএম কাদের বলেছেন, আওয়ামী লীগ দল হিসেবে এখনো নিষিদ্ধ নয়। আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না, ঠিক আছে, কিন্তু তাদের মানুষকে ভোট দিতে দেবেন না, নাগরিকত্বের অধিকার দেবেন না, এটি কখনো কোনো দেশে হয়নি। তারা নির্বাচনে আসতে চাইলে তাদের চাপ দেওয়া হচ্ছে। দর্শক, সারা দেশেই দেখা যাচ্ছে একই ধরনের চিত্র। বিএনপি জোটের পাশাপাশি জামাত জোটও ভুলতে বসেছে আওয়ামী বিরোধী অবস্থান। বিবিসি বাংলার সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ভোট ব্যাংক একটা বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন মাঠ পর্যায়ের প্রার্থীরা। তাই নৌকার সমর্থক ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন দলের জোর তৎপরতাও দৃশ্যমান হচ্ছে। স্থানীয় পর্যায়ে নৌকা সমর্থকদের নিরাপত্তার আশ্বাস, মামলা, হামলা বা হয়রানি থেকে রক্ষারও নানা রকম প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। দর্শক, 1991 থেকে 2008 সাল পর্যন্ত যে 4টি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, তাতে আওয়ামী লীগ কমপক্ষে 30 থেকে সর্বোচ্চ 48% ভোট পেয়েছে। কিছুদিন আগেও আওয়ামী লীগের কোনো জনসমর্থন নেই দাবি করা রাজনীতিবিদরা এখন এই ভোট ব্যাংক নিয়ে চিন্তিত। এতটাই চিন্তিত যে গতকাল যাদের ফ্যাসিস্ট বলে গালি দিতে দিতে রাজনীতিবিদরা মুখে ফেনা তুলে ফেলতেন, আজ তাদের সমর্থকদের ভোট পেতে তারা ড্রয়িং রুমে লাল গালিচা বিছিয়ে দিচ্ছেন। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় 1.5 বছর পরেও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে থাকতে বাধ্য হচ্ছেন। বাড়ি ঘরে যেতে পারছেন না, জীবন জীবিকার জন্য কাজকর্ম, ব্যবসা বাণিজ্য সহ স্বাভাবিক জীবনযাপন থেকে দূরে থাকতে হচ্ছে। গ্রেপ্তার হয়েছেন হাজার হাজার নেতাকর্মী। এই প্রতিকূল পরিস্থিতিতে বিভিন্ন কৌশলে বিএনপি, জামাতের প্রার্থীরা আওয়ামী লীগের ভোট নিজেদের পক্ষে টানার চেষ্টা করছেন। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, ব্যক্তিগত ক্রোধের কারণে অধ্যাপক ইউনূস ও তার মিত্ররা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেশের রাজনৈতিক মানচিত্রে এক বিশাল ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরের সৃষ্টি করেছিল। মজার ব্যাপার হলো, এই গহ্বরটি এখন এমন এক টানে সবাইকে আকর্ষণ করছে যে অতি বড় কট্টরপন্থী নেতাও এখন আওয়ামী লীগের ভোট ব্যাংকে ফেসিবাদী না বলে বন্ধু হিসেবে দেখার চেষ্টা করছেন। যে নেতারা গত 17 মাসে আওয়ামী লীগকে দেশের বুক থেকে মুছে ফেলার কথা বলেছেন, তারাই আজ এক একজন আওয়ামী লীগের ভোটারের দাঁড়ে দাঁড়ে ভিখারির মতো ঘুরছেন। আদর্শ এখন ডাস্টবিনে, আর গদির লোভ এখন রাজনীতির প্রধান চালিকা শক্তি। প্রশ্ন হলো, এসব আশ্বাসের উপর কতটা বিশ্বাস রাখবেন আওয়ামী লীগের মাঠ পর্যায়ের কর্মী সমর্থকরা, নাকি তারা যে ব্যালটে নৌকা নেই সেই ব্যালট ছুঁয়েই দেখবেন না? বিশেষ করে 1.5 বছর ধরে চলা সহিংসতার ক্ষত এবং দল নিষিদ্ধ করার আঘাতের উপশম আদৌ কি হবে এই সময়ের প্রতিশ্রুতিতে? বিশ্লেষকরা মনে করছেন, এই নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, সবচেয়ে বড় বিজয় হবে রাজনীতির ডিগবাজির। 12ই ফেব্রুয়ারি হয়তো নতুন সরকার আসবে, কিন্তু সেই সরকারের ভিত্তি হবে সেই ফেসিবাদী ভোটারদেরই সমর্থন, যাদের গালি দিয়ে এই নেতারা একদিন মাঠ গরম করেছিলেন। বাংলাদেশের মানুষ এখন কেবল একটি কথাই বলতে পারে, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, তবে নির্লজ্জতারও একটা সীমা থাকা উচিত।